আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খামচে মেরে ফেলার প্ল্যান করছো নাকি যাতে মুক্তি পাও? আপনারা আইনজীবী মানুষেরা এত ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়গুলো নেন কেন বলুন তো? আপনি যত জোরে হাত টান দিলেন ভাবলাম আমি শেষ, তাই অপ্রস্তুত হয়ে হাত দিয়েছি ঘাড়ে। কি করব, দুনিয়াতে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার জন্য লোক দরকার। সবাই স্ট্রেট কাট কথাবার্তা বললে কি করে হবে? যাই হোক, তুমি যে বলেছিলে আমার হাতে ব্যান্ডেজ করিয়ে দেবে, কিন্তু করলে না কেন? যদি না করতে চাও ইটস ওকে। আমি আশা করেছিলাম তুমি অন্তত আমার একটু হলেও পরোয়া করো, বাট আমি আশাহত হলাম। মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল আমার। লোকটা কি সত্যিই পাগল, না আমি পাগল? ব্যান্ডেজ করার চক্করে কত কাণ্ড করলেন উনি, যেটা আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে। আমার ঠোঁট স্পর্শ পেতেই ধ্যান ভাঙল। আয়াস আমার হা বন্ধ করে দিয়ে বললেন, এত খিদে পেয়েছে যে হাওয়া খাচ্ছ হা করে? আমি হতবাক হয়ে বললাম, আপনার কিছু মনে নেই? সত্যি মনে নেই? কি মনে থাকার কথা বলেছো নিশা পাখি? আমার হাতে হাত রেখে বললেন উনি, আমি আপনাকে ব্যান্ডেজ করিয়ে দিতে গিয়েছিলাম। মেডিসিন দিয়ে কাটা জায়গা পরিষ্কার করতেই আপনি বিনা কারণে রেগে গেলেন। আপনি বললেন আমি নাকি আপনাকে ব্যথা দিয়েছি। খুব রুড বিহেভ করলেন আপনি। তারপর এই ঘরে চলে এলেন। এসব কিছুই মনে নেই? আমি এসব করেছি? আমার চেয়ে দ্বিগুণ বিস্ময় নিয়ে বললেন আয়াস, হ্যাঁ আপনি এসব করেছেন। এসবের মাঝে আমার দোষটা কোথায় ছিল বলুন তো? আপনার আবদার মানায় কি আমার দোষ ছিল? আমি কি এটারই প্রাপ্য ছিলাম? আপনার সব জেদ আর আবদার আমায় মানতে হয়েছে, তবুও আপনি সেই রুড বিহেভি পুরস্কার হিসেবে আমায় দেন। কিন্তু কেন? আয়াস চুপ করে রইলেন। আমি জানি ওনার কাছে এর কোনো উত্তর নেই, থাকার কথাও না। আমি উঠে চলে এলাম। লোকটা সত্যিই মনে আঘাত দিয়েই চলেছে। আঘাতপ্রাপ্ত মনটা নাকি আবার ওনাকে ভালোবাসবে, এটা মজা ছাড়া কিছুই নয়। হঠাৎ করে দৃঢ় ইচ্ছে জাগলো একটুখানি খোলা বাতাসে শ্বাস নিতে, কিন্তু কি করে নেব? এখানে তো আর সেই সমুদ্র নেই, নেই কোনো গাছপালায় ঘেরা প্রকৃতি, আছে শুধু বিল্ডিং। এই বাড়িতে কোথায় কি তাও জানি না, শুধু চিনি নিচের ঘরটা আর আয়েশের ঘরটা। এতটুকুই যেন আমার সীমানা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেওয়াল ধরে হাঁটতেই অন্য হাতটা কেউ নিজের হাতে আবদ্ধ করে নিল। আবদ্ধ করা লোকটাকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না আমার। আমি কিছু বলার আগেই আয়াস থমথমে গলায় বলে উঠলেন, ছাদে যাবে? তোমার ভালো লাগবে। আমি নীরব হয়ে রইলাম। উনি আবারও বললেন, তোমার তো আবার এমন দম বন্ধকর পরিস্থিতিতে থাকার অভ্যেস নেই। এখানে তেমন পরিবেশও নেই খোলামেলা। ছাদে গেলে তাও ঠান্ডা হাওয়া লাগবে। চমকে উঠলাম ওনার প্রস্তাবে, যেন আমার মনের কথা শুনে নিয়েছেন উনি। আমি আলতো করে মাথা ঝাঁকাতেই আয়াস আস্তে করে আমায় কোলে তুলে নিলেন। আমি এবার বিরক্ত হয়ে উঠলাম। কথায় কথায় কোলে তোলার মানে কি? আমার দুটো পা আছে, আমি হাঁটতে জানি। আই নো, বাট আমার তোমার মতো শুটকি ওজনে মেঘে গলে তুলতে বেশ লাগে। মনে হয় একটা বাচ্চা গলে তুলছি। লেই শব্দ করে হেসে উঠলেন উনি। মুখরিত হয়ে উঠল ওনার হাসিতে আশেপাশের পরিবেশ। কি সুন্দর সেই হাসি! এভাবে সারাদিন হাসি খুশি থাকলে কি খুব অন্যায় কিছু হয়ে যাবে? যার হাসির শব্দ এতটা মুগ্ধকর, তার হাসিটা দেখতে কত সুন্দর হতে পারে। আজ দ্বিতীয়বারের মতো বেশ গাঢ়ভাবে চোখের অনুপস্থিতি বেশি অনুভব করলাম। প্রথমবার চোখের অনুপস্থিতি ফিল করেছিলাম যখন মা বাবা আর পরিবারকে চোখের দেখা দেখতে পারতাম না তখন। আর আজ ওনার হাসি দেখতে বড়ই ইচ্ছে করছে। আয়াস ছাদে প্রবেশ করতেই শিরশিরে বাতাস অনুভব করতে লাগলাম। আয়াস এক পর্যায়ে আমায় নামিয়ে দিলেন, তবে আমায় ছাড়লেন না। নিজের সঙ্গে ধরে রেখে বললেন, সামনের রেলিং এগিয়েও না আর। রেলিংটা চেপে ধরে বড় নিঃশ্বাস নিলাম আমি। আমার পেটে পেলাম আয়েশের ছোঁয়া। আমার কাঁধে রাখলেন উনি নিচের থুতনি। আমার কানে চুমু দিয়ে চুপ করে রইলেন আগের ন্যায়। আমার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে উঠলেও তা বুঝতে দিলাম না। ওনার ব্যবহারে আমি আজ সত্যিই হতাশ, কিছুটা রাগও মিশে রয়েছে। সব মিলিয়ে ওনার সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে কাজ করছে না। রাগ করেছে আমার উপর? আই এম সরি। আমি তখনও চুপ। আয়াস আমার গালে গাল ঠেকাতেই গালে ওনার খোঁচা দাড়ি লাগলো আমার। নরম সুরে বললেন, দ্বিতীয়বারের মতো তোমায় সরি বলছি, তুমি পাত্তাই দিচ্ছ না। দেখো আমি কবে কাকে লাস্ট সরি বলেছি তা আমার মনে নেই। তোমার দ্বিতীয়বারের মতো সরি বলেছি মানে তুমি অ্যাকসেপ্ট করতেই হবে, এটা বলবেন তো আপনি? তুমি কেউ জানলে আমি এসব বলবো? আমি এই কয়দিনে আপনাকে চিনে গেছি, তবে শুধু আপনার এই পার্সোনালিটিকেই চিনে নিয়েছি।
আপনার মধ্যে যে আর একটা আপনি লুকিয়ে রাখেন না, সেটাকে এখনো আমি চিনতেও পারিনি। কিন্তু সবকিছু কি এতটাই সোজা? প্রথমে তো আপনি আমার থেকে এই বয়সে মা বাবা, আমার ফ্যামিলি সকলের থেকে দূরে করে দিয়েছেন। আর দূরে থেকে আপনার এসব ব্যবহার সইতে সইতে হাঁপিয়ে উঠেছি আমি। আমি সত্যি অনুতপ্ত। ফরগিভ মি নিশা পাখি, প্লিজ। সত্যি বলছি, আমার মনে নেই তোমার সঙ্গে কখন এসব ব্যবহার করেছি। হয়তো আমার মাথা ব্যথা করছিল, আমার মনে নেই। আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিতে পারি বলো? আমি প্রমিস করছি এরপর থেকে তোমার সঙ্গে এমন করব না, এমন করার সুযোগই আসবে না। আমি টাইমলি ইঞ্জেকশন দেব, তাহলে সব ঠিকঠাক থাকবে। ইঞ্জেকশন? তপ্ত কণ্ঠে বলে উঠলাম আমি। ইঞ্জেকশনের ব্যাপারটা ভুলেই বসেছিলাম। বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, কিসের ইঞ্জেকশন নেন আপনি? নিজে নিজে কি করে ইঞ্জেকশন নেন? আয়াস যেন আমার কথায় খানিকটা অসন্তুষ্ট হলেন। ভারী গলায় বললেন, ওসব বুঝবে না, ব্যাস এটা জেনে রাখো, ওটা টাইমলি না নিলে আমার মাথা ব্যথা করে, খুব শান্তি পায় না। ডক্টর ওটা আমাকে দিয়েছে। কোন ডাক্তার দিয়েছে? তাও নিজে নিজে পুশ করার জন্য? ওসব জেনে তোমার লাভ নেই। দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, তারা ঝলমল করছে। মনটা ভার হয়ে এলো আমার। আমি কি করে দেখব? আয়াস হয়তো নিজের কথায় নিজেই বোকা বনে গেলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি নিজেকে অনুভব করো, তাহলে চাঁদকে অনুভব করতে পারবে। কারণ আমার আকাশের চাঁদ তুমি। ওই চাঁদে তো কলঙ্ক রয়েছে, তোমার মাঝে সেটা নেই। তুমি নিখুঁত। এসব বলে বুঝি আমার চোখে দেখার প্রসঙ্গ কাটাতে চাইছেন? চাইছি না কাটাতে। আমি খুব দ্রুত তোমার চোখের অপারেশন নিয়ে কথা বলবো ডক্টরের সাথে। একটু কথা বলে রেখেছি অলরেডি। তোমার এই চোখ রাঙানি আমি ভীষণ মিস করি, যেটা দেখে আমি প্রথমবার ক্ষতবিক্ষত হয়েছিলাম, যা দেখে মনে দোলা দিয়েছিল। আমার কপাল কুঁচকে গেল। চিন্তায় ফেলে দিলেন আয়াস। ওনার সঙ্গে আমার প্রথম দেখা অন্ধ হবার পরেই। এই তো কয়েকদিন হলো আমাদের সাক্ষাৎ। আমার চোখ রাঙানির বিষয়টা মিলাতে পারলাম না। আপনার কথার কিছুই আমি বুঝতে পারছি না। তা অন্য কোনো দিন জানবে, যেদিন তুমি দৃষ্টি ফিরে পাবে সেদিন। That's time for something special. আমি কিছু বুঝে ওঠার আগেই আমার কানের লতিতে ছোট্ট করে চুমু বসিয়ে গলায় মুখ ডুবালেন উনি। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। কি পাকলামি করছে লোকটা! আমি সরতে চাইতেই আমায় 2 হাত জোরে চেপে ধরলেন উনি। এসব কে? কেমন অসভ্যতা! আমি নিচে যাব। এই একই কথা না তুতলিয়ে যদি স্ট্রেট কাট বলো, আমি সরে যাব। অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলাম আমি। নিজেকে শক্ত করে বলার চেষ্টা করলাম, এসব কেমন অসভ্যতা! আমি নিচে যাব। আয়া সুহা করে হেসে উঠলেন আমার তোতরানো বলা কথায়। আস্তে আস্তে গভীরতা হতে লাগলো ওনার স্পর্শ। এক পর্যায়ে নিচে থেকে সরে গিয়ে ক্রুদ্ধ হয়ে বললেন, হোয়াট দ্য হেল? কে ওখানে? আমিও ছিটকে সরে আসি। কোথায়? নিচে। কেউ যেন মনে হলো গাছের আড়াল থেকে সরে গেল। যদিও ওটা বাড়ির পিছন দিক, তবুও মনে হচ্ছিল যে আমাদেরই কেউ দেখছিল। ঢোক গিললাম আমি। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। প্রচন্ড লজ্জা পাচ্ছি। আয়াজ দেখতে যেতে চেয়েও পারলেন না। দেখতে গিয়েও বা কি লাভ? রাতে তো কত মানুষই আনাগোনা করে, তাই আর গেলেন না। আয়াসের সঙ্গে নিচে নেমে এলাম আমি। পরের দিন আশেপাশে মিডিয়ার লোকজন ছড়িয়ে পড়েছে। এতটাই ভিড় করে রেখেছে তারা, সেই ভিড় সরিয়ে ঠেলে একগাদা পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাচ্ছে দ্য গ্রেট বিজনেসম্যান রক্তিম বাহাদুরকে। ওনার চোখজোড়া রেগে লাল হয়ে রয়েছে। মান সম্মান আজ ধুলোয় মিশে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজনেসম্যান রক্তিম বাহাদুর, যে কিনা দয়ালু একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তাকে আজ কোর্টে একজন নারী পাচারকারীর হেড হিসেবে প্রমাণসহ ধরা হয়েছে। আর এই তিক্ত সত্যিটা সবার সামনে এনেছে দ্য গ্রেট লয়ার আয়শা রায়হান। এসব কথাগুলো একাধারে প্রত্যেকটা নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। আয়াস নিজের কালো কোট হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে সমস্তটা এনজয় করছে। একসময় আয়াসের কাছে এসে থামে পুলিশের লোকজন। রক্তিম বাহাদুর তাকে দেখে ক্ষেপে ওঠে। আজ তুমি যেটা করলে আয়শা রায়হান, আমি সারা জীবনও ভুলব না। আমি তোমায় হায়ার করেছিলাম বিপরীত পক্ষের সঙ্গে জেতার জন্য, কিন্তু তুমি ঠকিয়ে বিপরীত পক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমার সব ফাঁস করে দিয়ে ঠিক করলে না। আয়াশ রায়হান খুব ভালো করে জানে সে ঠিক না ভুল করেছে। সে আপনার অ্যাডভাইস নেবে না। অ্যাটিটিউড নিয়ে বলল আয়াস। রক্তিম বাহাদুর হিস হিসিয়ে বলল, এর চরম মূল্য তোমায় একদিন দিতেই হবে। তোমার সরবরাহ করে দেব মাইন্ডেড। অফিসার, আপনার সামনে এই লোক হুমকি দিচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? রাগ নিয়ে বলল আয়াস। অফিসার সঙ্গে সঙ্গে রক্তিম বাহাদুরকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। বাঁকা হাসি দিল আয়াস। টিভিতে নিউজ চ্যানেলে একই খবরের ছড়াছড়ি। ঢাকার সব থেকে নামকরা বিজনেসম্যানকে জেলে তুলে ছাড়ল আয়াস। ব্রেকিং নিউজে একটাই শিরোনাম,
এতদিন ভদ্রলোকের মুখোশ পরে থাকা শিল্পপতি রক্তিম বাহাদুরের মুখোশ টেনে ছিঁড়ে দিল লয়ার আয়েশ রায়হান। এই নিউজটা চোখ লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে এক রমণী। তার মুখে মুচকি মুচকি হাসি। আয়েশের ছবি মাঝে মাঝে দেখার জন্য তার মনটা তুখর হয়ে উঠেছে। একসময় লাফিয়ে উঠে বসে সোফার উপর নাচতে শুরু করে রিমোট হাতে নিয়ে। জোরে চিল্লিয়ে বলে, ইয়াহু, মাই আইডল ম্যান ইজ গ্রেট। ইয়েস, আমি জানতাম আমার আইডল আয়াশ এমন হতেই পারেন না। উনি আজ কত বড় একটা কাজ করলেন, সমাজের সামনে পুরো মুখোশধারী লোকের চেহারা তুলে ধরলেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি জানতাম উনি খারাপ হতেই পারেন না। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে একটা ছেলে। মেয়েটির লাফালাফি দেখে ছেলেটা দাঁত কেলিয়ে বলে, লুঙ্গি ড্যান্স শুনেছি, ব্যাং মানে ফ্রক ড্যান্সও হয়, তুই সেটা দেখিয়ে দিলি? মৃধা তবুও থামে না, যেন কেসটা সে নিজে জিতে ফেলেছে। মেয়েটা খুশিতে আত্মহারা, হাসি মুখে নিয়ে বলে, জীবন ভাই, তুই যা বলিস বল, আমি রাগ করব না। আমার আইডল আয়াশ রায়হান কেস জিতেছে। তুই বলিস না উনি অসৎ? চ্যানেলে দেখ, উনি অসৎ লোকের বিরুদ্ধে আজ লড়েছেন। মা, দেখে যাও তোমার ভাইয়ের মেয়ের মাথা আজকে পুরোটাই গেছে আয়াশ রায়হান করে করে। মাথায় খুন্তি দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে দাও, ঠিক হলেও হতে পারে। জীবন তার মাকে উদ্দেশ্য করে জোরে জোরে কথাগুলো বলল। মৃধা হোসেন মৃধার পুরো নাম। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ফুপির কাছেই বেশ আদরে বড় হয়েছে। জীবন হচ্ছে তার ফুপাতো ভাই। জীবনে প্রথমবার আয়েশকে দেখার পর থেকে মৃধা ক্রাশ নামক বাঁশ খেয়ে বসে আছে। লোকটাকে অকারণেই তার ভালো লাগে, কোনো কারণ ছাড়া ভালো লাগলে তাকে কি বলে। তার দেখে দেখে তারও ভীষণ ইচ্ছে জাগলো ল নিয়ে পড়তে। সেই ইচ্ছে অপূর্ণ রাখেনি তার ফুপি। তার পড়াশোনা শেষ দিকে। সে খুব ইচ্ছে নিয়ে বসে আছে একদিন আয়েশের অ্যাসিস্ট্যান্ট লয়ার হবে। সেই স্বপ্ন নিয়েই সে দৃঢ় পড়াশোনা করে চলেছে। ভাই, তুই পাগল, তোর মাথা গেছে। তুই যা, তোর ঘরে যা, একদম আসবি না সামনে। তুই এসে আমার পুরো মুডটাই খারাপ করে দিস। চোখ ছোট ছোট করে বলে মৃধা। জীবন ঠোঁট উল্টে বলে, তোর মতো ডাইনির সামনে কে সাথে আসতে যাবে? সারাদিন আয়াস আয়াস করিস। আমি ভাবলাম আজ ফুল মেন্টাল হয়ে গেছিস, নয়তো স্বপ্নে দেখেছিস আয়াসের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিস। তাই মাথার সবকটা তার কেটে গেছে, পাবনা পাঠাতে হবে, তাই ঘর থেকে এলাম। স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। আয়াশ রায়হান অ্যাসিস্ট্যান্ট লয়ার, খুব দ্রুত সেই পদ ছেড়ে দেবে। তারপর শুধু আমি হব ওনার অ্যাসিস্ট্যান্ট, দেখে নিস। দেখা যাবে। মৃধাকে ভেঙিয়ে ঘরে পা পাড়ায় জীবন। মৃধার স্বপ্ন দেখতে থাকে আয়াশকে চোখের সামনে দেখার, তার সঙ্গে কালো কোটটা পরে কোর্টে যাওয়ার। কখনো কি পূরণ হবে সেই স্বপ্ন? ক্লান্তিতে ভরা শরীর নিয়ে দুপুরে বাড়ি ফিরে আয়াশ। বাড়ির বড় ড্রয়িং রুমটাতে পা রাখতেই এত ভিড় দেখে হকচকিয়ে ওঠে সে। আশেপাশে দেখে বোঝার চেষ্টা করে এটা তার বাড়ি নাকি অন্য কারো। এত লোকজন এলো কোথা থেকে? ভালো করে দেখে সে বুঝতে পারলো এরা প্রেসের লোক। রাগ উঠল তার, মেজাজটা গেল বিগড়ে। এরা কি কোথাও শান্তি দিবে না? কোর্টে তো ছেকেই ধরেছিল, আবার বাড়িতে। এখানে ওদের কি? খানিকটা জোর গলায় সে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? আপনারা এখানে কেন? আয়েশের কণ্ঠ পেয়ে সঙ্গে সঙ্গে প্রেসের লোক ক্যামেরা তার দিকে করে এগিয়ে এলো। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করলো আয়াশ। মিস্টার রায়হান, আমরা খবর পেয়েছি আপনি নাকি ব্ল্যাকমেল করে একটা মেয়েকে বিয়ে করেছেন, তাও তার বয়স 18 বছরের নিচে। এই খবর কি সত্যি? চোয়াল শক্ত করে এলো আয়াশের। মেজাজটা ঠিক রাখার চেষ্টা করলেও বিগড়ে যাচ্ছে বারবার। হালকা কেশে নিজেকে সামলে শান্ত কণ্ঠে উত্তর দিল, কে বলেছে এটা? আপনারা কি পাগল নাকি? কে কি বললো আর ছুটে চললেন সোজা বাড়িতে? আমাদের কাজই এটা মিস্টার রায়হান, আপনি বলুন এই খবর কি সত্যি? আপনি কি সত্যি নিজে সুইসাইড করার ব্ল্যাকমেল করে কোনো মেয়েকে বিয়ে করেছেন? যদিও করেন, কি করে করলেন? আপনারা আইনজীবী তো বলেন 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করার দণ্ডনীয় অপরাধ। তাহলে আপনার দ্বারা এই কাজ কি করে হলো? আজে বাজে অ্যালিগেশন দেওয়ার আগে দুইবার ভেবে নেবেন। আপনারা ভুলে যাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি গার্ড দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত স্যার, এতজনকে আটকাতে পারেনি। আমরা সঠিক তথ্য না নিয়ে এখান থেকে যাব না মিস্টার রায়হান। একজন সাংবাদিক একভাবেই কথাটা বলল। পরিস্থিতি সামলানো আয়েশের পক্ষে কঠিন হয়ে পড়েছে। কঠিন হয়ে পড়ছে তার রাগ সামলানো। সাংবাদিক আবারও সোজাসুজি বলে দেয়, আপনারা চুপ থাকাটাই আরও বেশি সন্দেহ হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি এই বাড়িতে প্রবেশ করতে একটা মেয়েকে। ড্রয়িং রুমে একটা মেয়ের হাত ধরে হাঁটছিল। মেয়েটি মনে হয় দেখতেও পায় না।
আমার যখন বিয়ের কথা জিজ্ঞেস করি উপরে উঠে যান তিনি। তবে কি ওই মেয়েটাই আপনার স্ত্রী যাকে বাধ্য করে বিয়ে করেছেন? বাড়িতে একটা মেয়ে থাকলেই সে মেয়েটা আয়াস রায়হানের স্ত্রী হবে, এটা কেমন লজিক? ফালতু লজিক দেখিয়ে নিজের মন গড়া কথা বানাবেন না। আপনারা আসুন। কড়া কণ্ঠে বলে ওঠেন সাহাদ সাহেব। আয়াস ওনার কথায় বাগড়া দিয়ে বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কথা না বললেও চলবে। আমি নিজেরটা সামলে নিতে পারি। আর আপনারা কি যেন বলছিলেন, বিয়ে? আমি যদি করেও থাকি তাতে আপনাদের কি? ইটস মাই পার্সোনাল লাইফ। আমার ব্যক্তিগত জীবনে কাউকে ইন্টারফেয়ার করার অনুমতি দিইনি তো আমি। আপনারা ভালোই ভালোই চলে যাবেন, আদারওয়াইজ আমাকে আইনের সাহায্য নিতে হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি এমন কাউকে বিয়ে করছেন আর সেটা লুকাতে চাইছেন। এটা ঠিক নয় মিস্টার রাহান। চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল আয়াস। এদেরকে বাড়ি থেকে বের করতে হবে, আর তার একটাই রাস্তা, সেটা হচ্ছে আনিশা। সে যদি নিজের মুখে স্বীকার করে তাহলেই এরা বিদায় হবে। সাংবাদিকদের সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল। আয়াস ফুলকিকে ডাক দিল। ফুলকি, আনিশাকে নিয়ে আয়, আর সাবধানে নিয়ে আয়। ফুলকি মাথা দুলিয়ে ছুটে গেল আনিশার ঘরে। ঘরে বসেছিলাম আমি। সাংবাদিকদের প্রশ্নে ঘাবড়ে গিয়েছি। ব্যাপারটা যদি একবার লোক জানাজানি হয় তবে আয়েশের সম্মান নিয়ে তো টানাটানি হবেই, সেই সঙ্গে আমারও যে কি হবে তা জানা নেই। ফুলকির ডাকে ভাবনাচ্ছেদ হলো আমার। আচমকা ওর ভয়াতুর কণ্ঠে হকচকিয়ে উঠলাম। ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। নিচে সাংবাদিকদের লোকজন প্রশ্ন করে, একেবারে মাথা খারাপ করে দিচ্ছে স্যারের। আয়েশ এসে গেছেন? হ্যাঁ, তাতেই তো আরো ঝামেলা হচ্ছে। উনিও সামলাতে পারছেন না, তাই হয়তো পরিস্থিতি শান্ত করার জন্য আপনাকে ডাকলো। আমার কপালে ভাঁজ পড়ল। সব দোষটা ওই জেদি লোকের। লোকটাকে বারবার মানা করেছি এমন পাগলামি না করতে। অবশেষে লোক জানাজানি হয়েই গেল। নিচে যাওয়ার জন্য বিন্দুমাত্র ইচ্ছে করছে না। কত লোকজন থাকবে সেখানে। তবুও মনে সাহস রেখে উঠে দাঁড়ালাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পা বাড়াতেই কারো ছুটে আসার শব্দ পেলাম। কেউ মুহূর্তেই আমার হাত জোড়া ধরে ফেলল। অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু কণ্ঠে শান্ত হলো আমার মন। নিশা পাখি, আমি বলে তো দিয়েছি তোমায় নিচে আসতে, কিন্তু তোমাকে এত লোকের সামনে আমি কি করে উপস্থিত করতে পারি বলো? লোকে তোমার ছবি তুলবে, অনেক ছেলে আছে সেখানে, তোমার উপর নজর দেবে। মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি, কিন্তু ওরা যে শান্ত হচ্ছে না। আমি চাচ্ছি বিয়ের কথা উঠবে না, আপনিও আসুন। নিজেকে ছাড়িয়ে ওনার পাশ কাটিয়ে যেতেই উনি আবারও আমার হাত চেপে ধরলেন। না না, এটা কি করে হয়? এত জনের নজর তোমার উপর পড়তে পারে না। আমি শুধুই তোমাকে দেখবো বলো, তাই না? ওরা কেন তোমায় দেখবে, তোমার ছবি নেবে? এটা হবে না, আমি একাই বাইরে যাব। ওনার এই ব্যবহারে আমি মোটেও হতবাক হইনি। ওনার এই পাগলামি আমি চিনি। প্রথমবার যেদিন বউ সেজেছিলাম সেদিনও আমার মুখ ঢেকে দিয়েছিলেন যাতে কেউ না দেখে। আজও একই কাণ্ড করছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না বাইরে কত বড় সমস্যা হতে পারে। আমি কিছু বলার আগেই দরজায় ঠক ঠক আওয়াজ শুরু হলো। বাইরে শোরগোল। ফুলকি কাঁপা কাঁপা গলায় বলল, মনে হচ্ছে ওরা ভিতরে চলে এসেছে। এখন কি করব স্যার? ওদের আজকে আমি তো। কথাটা পূরণ না করেই হাতটা ছেড়ে দিলেন আয়াস। আমায় কাটকাট গলায় বললেন, তুমি ঘরে চুপ করে বসে থাকবে, বাইরে আসবে না, ঠিক আছে? তুমি এখানে থেকেই যা বলার বলবে, কারোর সামনে যেতে হবে না তোমায়। আমায় রেখে দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। বাইরে থেকে ভেসে আসছে ওনাদের কথোপকথন। আপনাদের কি ভদ্রতা বলতে কিছু নেই নাকি? সামান্য একটা খবর ছাপার জন্য উঠে পড়ে লেগেছেন, ইভেন রুম পর্যন্ত চলে এসেছেন। আপনারা কিন্তু আবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ধৈর্যের বাদ একবার ভেঙে গেলে কারো পক্ষে ভালো হবে না কিন্তু। আমরা জাস্ট ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চাই, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, দেন কথা বলবেন। এখান থেকে প্রশ্ন করুন। মেয়েটা ওপার থেকেই জবাব দেবে। ও আপনাদের সামনে আসতে অস্বস্তি বোধ করছে, তাই ঘরের মধ্যে যাওয়ার চেষ্টাও করবেন না। সাংবাদিকদের লোকজন একটু চুপ থেকে বললেন, ঠিক আছে মিস, ভেতরে যিনি আছেন আপনার নাম? আমি কিছু বলতে উদ্যত হতেই আর সে রাগী কণ্ঠে থম মেরে গেলাম। নাম জেনে কি কাজ? যা জানতে চান স্ট্রেট কাট প্রশ্ন করুন, ঘরে আসুন। সরি মিস্টার রায়হান। আচ্ছা মিস, আপনি কি এই বাড়ির? আমরা খবর পেয়েছি অ্যাডভোকেট আয়েশা রায়হান কাউকে জোর করে বিয়ে করেছে। সে মেয়েটা কি আপনি? আমি বিব্রত হয়ে জবাব দিলাম, না, আমি কেন হব? আর এই বাড়িতে কোনো বিয়ে হয়নি। আমি এই বাড়ির বিশেষ কেউ নই। আমি শুধু বলেই আটকে গেলাম। কি উত্তর দেওয়া যায়? মিথ্যে বলতে গলা কাঁপছে আমার। একটু ভেবে বললাম, আমাকে দয়া করছেন আয়েশ রায়হান। আমি অন্ধ, সেই কারণে উনি ঢাকায় এনেছেন চিকিৎসা করানোর জন্য। কাজ হলে আবার ফিরে যাব নিজের বাড়িতে। মিস্টার রায়হান,
চোখ সারানোর জন্য আপনাকে কেন বাঁচালেন? দেশে তো অনেক অন্ধ মেয়ে আছে। এই উত্তরটাও আমাকে দিতে হলো না। আয়াস রেগে মেগে বললেন, ব্যাস, অনেক হয়েছে। জেনে নিয়েছেন যা জানা ছিল। কেন ওকে বেঁচেছি তার স্পেশাল রিজন আছে, যা কাউকে বলতে চায় না। এবার সবাই আসুন, নয়তো